আরে তোমার এখন বয়সটা কত? 16-17 বছর বয়স তোমার। ভালোবাসার সময় তো বয়স দেখোনি, এখন কেন বলছো? ভালোবাসার সময় তো মুড দেখতে হয়, তাই না? যেমন এখন আমার মুড নেই। আগে প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, একটা কথা বলো, বিয়ের এত তাড়াহুড়ো কিসের? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি? আর যদি পালিয়ে যাও? পালিয়ে গেলে ধরে রেখো। কিভাবে? এইভাবে। তুমি বিয়ে কবে করবে? আরে তোমার এখন বয়সটা কত? 16-17 বছর বয়স তোমার। ভালোবাসার সময় তো বয়স দেখোনি, এখন কেন বলছো? ভালোবাসার সময় তো মুড দেখতে হয়, তাই না? যেমন এখন আমার মুড নেই। আগে প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, একটা কথা বলো, বিয়ের এত তাড়াহুড়ো কিসের? আমি কি কোথাও পালিয়ে যাচ্ছি? আর যদি পালিয়ে যাও? পালিয়ে গেলে ধরে রেখো। কিভাবে? এইভাবে। তুই? আমাদের যখনই 16-17 বছর বয়স হয়, আমাদের মধ্যে একটা চাহিদার জন্ম হয়। আসলে বয়সটাই এরকম যে আমাদের চিন্তাকে নিয়ন্ত্রণে রাখা উচিত। সরকারি হিসেব অনুযায়ী যখন আপনার 18 বছর বয়স হয়, তখন আপনাকে সাবালক বলা হয়। নাবালক অবস্থায় প্রেম করা একটা অপরাধ, কিন্তু যৌবনের সময় বেশিরভাগ ছেলেমেয়েরাই এই ভুলটাই করে। তারপর অনেকবারই সেখান থেকে জন্ম নেয় অপরাধের নতুন ঘটনা। চলুন দেখা যাক সুধার সঙ্গে কি হয়েছিল। ইন্সপেক্টর স্যার, আমাকে সাহায্য করুন। আমার মেয়ে। আপনি প্লিজ বসুন, প্লিজ বসুন। কি হয়েছে? এত ভয় পেয়ে আছেন কেন? আমার মেয়ে কাল রাত থেকে বাড়ি ফেরেনি। চলে আসবে, হতে পারে কোনো বন্ধু বা আত্মীয়র বাড়িতে গেছে। না না, ওর 16 বছর বয়স, ওর কোনো বন্ধু টন্ধু নেই, শুধু ওই অপদার্থ ছেলেটা ছাড়া। কে? ওর নাম বিকাশ স্যার। আমার মেয়েকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়ে রেখেছে, আর ও লুকিয়ে লুকিয়ে এসে দেখা করে। আমার খুব ভয় করছে, ও আবার আমার মেয়ের সঙ্গে কিছু করবে না তো? দেখুন, আপনি ভয় পাবেন না। আচ্ছা, ওর কোনো ছবি আছে? হ্যাঁ আছে তো, এই যে। আমার মেয়ের নাম হলো সুধা। সুধা। দেখুন, আপনি চিন্তা করবেন না, আমরা ওকে ঠিক খুঁজে নেব। ওনার থেকে সব ডিটেলস নিয়ে নাও। স্যার আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কিছু জানতে পারলে? কোথায় ও? কিছু জানলে? না, ওকে কোথাও পেলাম না। কেমন বাবা তুমি? বাবা হওয়ার কোনো কর্তব্যই পালন করো না। আমি কতবার বারণ করেছিলাম আমার মেয়ের সঙ্গে যেন ওই ছেলেটার নাম এসে, কিন্তু তুমি আমার একটা কথাও শোনো না। যদি আমার মেয়েটার কিছু হয়ে যায়, আমি সারা জীবনও তোমার সঙ্গে কথা বলবো না। আরে ও তো আমারও মেয়ে, ওকে নিয়ে আমারও টেনশন হচ্ছে। হ্যাঁ, তাহলে বাবা হওয়ার কর্তব্য পালন করো। খুঁজে আনো ওকে, যেখান থেকেই হোক। ওকে যেখান থেকে হোক রমা, খুঁজে নিয়ে রমা, তুমি এসো। শান্ত হও, রমা। সব ঠিক হয়ে যাবে। আসলে কি ঘটেছিল সুধার সঙ্গে? একজন মায়ের কাছ থেকে যদি তার সন্তান কিছুক্ষণের জন্য হলেও দূরে সরে যায়, তাহলে সেই মায়ের উপর দিয়ে কি যায় সেটা তো আপনি বুঝতেই পারছেন। আর এখানে সুধাকে সারা রাত ধরেই খুঁজে পাওয়া যায়নি। পুলিশ বিকাশকে খোঁজার জন্য টিম পাঠিয়েছিল, আর বিকাশ ধরা পড়ে গিয়েছিল। বল, সুধা কোথায়? স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। কিছু করিসনি মানে? আমরা তো কিছু বলিনি। কি করেছিস কি তুই সুধার সঙ্গে?
স্যার আমি ওকে ভালোবাসি স্যার। স্যার আমি ওকে কিছু কেন করব? তাহলে লুকিয়ে কেন ছিলে? আমি ভয় পেয়ে গেছিলাম। রিকি আমাকে ভয় দেখিয়েছিল। সুধার বাবা রিকির বাড়িতে এসেছিল, উনি ওকে খুঁজছিলেন। আর সুধার মা পুলিশের কাছে গেছিল কমপ্লেন করার জন্য। স্যার আমি কিছু বুঝতে পারিনি স্যার, আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। যদি তুই কিছু না করে থাকিস তাহলে ভয় পেলি কেন? স্যার কারণ ওই রাতেও আমার সঙ্গে ছিল স্যার। নাবালিকার সাথে প্রেমের সম্পর্ক তৈরি করা আইনত অপরাধ। একটা মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে ভুলভাল বুঝিয়ে ওর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে ওকে গায়েব করে দিলি, এটাকে তুই ভালোবাসা বলিস? স্যার আমি ভালোবাসতাম স্যার। আমি ওই দিন রিকিকে বললাম সুধাকে ড্রপ করে দিতে, কারণ ও ওর কলোনিতে থাকে স্যার। তার মানে সুধা রিকির সঙ্গে গিয়েছিল? হ্যাঁ স্যার। আর স্যার রিকি যখন সুধাকে ড্রপ করেছিল তখন ও আমাকে বলেও ছিল। এই রিকিকে ধরো, আর সুধার কলোনির আশেপাশে যদি কোনো সিসিটিভি ক্যামেরা থাকে সেগুলোর ফুটেজ বের করো। ওকে স্যার। বিকাশ কি সত্যি কথাই বলছিল যে ও সুধাকে মারেনি, নাকি এটা ওর আর ওর বন্ধু রিকির কোনো প্ল্যান ছিল? সুধা বিকাশকে বিয়ে করতে চেয়েছিল। বিকাশ যদি কিছু না করে থাকে তাহলে ও পালালো কেন? সুধাকে কি সত্যিই রিকি বাড়িতে ড্রপ করে দিয়েছিল? এই বিষয় তো রিকি ধরা পড়ার পরেই জানা যাবে। চিজ সি, হ্যাঁ নাইস। তাই না? সো কফি তো শেষ হয়ে গেল, এবার ঘুরতে যাই। ঘুরতে? হ্যাঁ। কত রোদ উঠেছে, এই মিষ্টি মুখটাতে একেবারে ট্যান পড়ে যাবে। একটা কাজ করি, রিকির ওখানে যাই। কি বারবার রিকির কাছে? আমি যাব না। আর আমি জানি তুমি ওখানে কেন যেতে চাও। যখন জানোই তাহলে তো খুবই ভালো ব্যাপার। আরে লাগছে, ছাড়ো। এত নরম তুমি? আমি না ভীষণ সেনসিটিভ। আমার বাবা না আমাকে খুব আদর দিয়ে মানুষ করেছে। হ্যাঁ হ্যাঁ, জানো আমার বাবা আমাকে রোজ হান্টার মারতো। হ্যাঁ সে তো আমি জানি। হ্যাঁ কে রে? তোর বাবা? তোকে বলেছিলাম না আমার মেয়ের সঙ্গে তুই আর দেখা করবি না, তাও তুই আমার কথা শুনিসনি। আজকের পর থেকে আমার মেয়ের আশেপাশে যদি তোকে দেখি তাহলে তোকে আমি মেরে ফেলবো। আর তুই এরপর থেকে এর সঙ্গে যদি দেখা করিস তাহলে আমি তোকেও মেরে ফেলবো। চল চল বলছি। ওই দিনই যদি ওই ছেলেটার নামে পুলিশে কমপ্লেন করতাম তাহলে আমার মেয়ের এই বিপদ হতোই না। ওই ছেলেটাই আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এই ধরনের ছেলেদেরকে আমি খুব ভালো করেই জানি। শুধু আমার মেয়েটা ভালোই ভালোই ফিরে আসুক ভগবান, আমি আর কিচ্ছু চাই না। হ্যালো, কি? আপনারা আমাকে এখানে আনলেন কেন? আমাদের মেয়ে সুধা কোথায়? না, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে সুধা, আমার মেয়ে। দেখুন, নিজেকে সামলান। আমরা সুধার লাশ একটা বস্তায় পাহাড়ের পাশে পেয়েছি। কিছু বাচ্চারা ওখানে ট্রেক করতে গেছিল, ওরা বস্তাটা দেখেছিল আর ওটা থেকেই লাশটা বেরিয়েছে। শনাক্তকরণের পরে জানা গেল যে লাশটা সুধার। খুন করেছে ওই শয়তানটা, আমার ফুলের মতো মেয়েকে খুন করেছে। তাহলে সুধাকে কে হত্যা করেছিল? সুধাকে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য ওর বাবা মায়ের আশা ছিল যে ও ফিরে আসবে। কিন্তু নিজের মেয়ের মৃতদেহ দেখে সেই আশাও ওদের ভেঙে যায়। পুলিশেরা অনেক রকমভাবেই তদন্ত করেছে, কিন্তু কোনো দিক থেকেই সূত্রপাত হচ্ছিল না। তারপরই পুলিশের হাতে রিকি ধরা পড়ে। ওকে স্যার, জয় হিন্দ। স্যার, রিকিকে নিয়ে এসেছি, লকআপে আছে। চলো এবার রিকিকে একটু জামায়াদর করা যাক।
সুধাকে কেন মেরেছিস বল। স্যার স্যার আমি কিছুই করিনি স্যার, আমি তো এদের দুজনের ঝামেলায় ফেসে গেলাম। যদি তুই কিছু নাই করে থাকিস তাহলে লুকিয়েছিলি কেন? স্যার, এ মনে হয় নতুন এক গল্প শোনাবে। সুধাকে এই খুন করেছে, তাই জন্য ও পালিয়েছিল। ধরা পড়েছে, তাই ও নাটক করছে। তাহলে এর কাহিনীটা একটু শুনে নেওয়া যাক, চল বলে ফেল। স্যার আমার মনে হচ্ছে সুধাকে ওর বাবাই মেরেছে স্যার। একজন বাবা তার মেয়েকে কেন মারবে? কারণ স্যার উনি সুধা আর বিকাশের রিলেশনটা নিয়ে খুব রেগেছিলেন। আর স্যার উনি তোকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিলেন। আর তারপর ওরা দুজন চুপি চুপি আমার বাড়িতে চলে এসেছিল। তুই তোরা দুজন আমার বাড়িটাকে হানিমুন স্পট মনে করেছিস? হ্যাঁ, যখনই মনে হবে তখনই এসে শুরু করে দিবি। কি বাজে কথা বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে তোর? হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে আমার। আরে ওর বাবা তোদের দুজনকে হুমকি দিয়েছিল না, মেরে ফেলবে তোদের দুজনকে। তবুও কি করছিলি তোরা এখানে? তুই টেনশন কেন নিচ্ছিস? আমি আছি তো। কেন নেব না টেনশন? হ্যাঁ, আরে এটা আমার বাড়ি ভাই, আর তোরা দুজন এটাকে হানিমুন স্পট বানিয়ে দিয়েছিস। আরে এই বাচ্চা মেয়েটা, এর এত প্রেমের নেশা চড়েছে যে কিছুই বুঝতে পারছে না। পড়াশোনার বয়সে এই সব করে বেড়াচ্ছে ও। এই একটু বেশি কথা বলছিস তুই। বলতে হবে আমায়, বলতে হবে ভাই। আমি বললাম না তোকে ওর বাবা তোদের দুজনকে হুমকি দিয়েছে। এখন শোন, এরপর যদি কোনো সমস্যা হয় তাহলে কে ভুগবে? তুই বল, কে ভুগবে? তুই টেনশন নিস না, আমি সবটা দেখে নেব। আরে কি টেনশন নেব না? এই তোদের দুজনের মজার চক্করে না তোরা আমাকে মারবি একদিন। দেখো আমি যাচ্ছি, ওকে বলে যেন আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলে। আর এটাও বলে দাও যে আমি ওর হবু বৌদি। আমার কথা মন দিয়ে শোনো, আমি যা কিছু বলছি তোমাদের দুজনের ভালোর জন্য বলছি। চিন্তা হচ্ছে তোমাদের নিয়ে। এখন অনেক রাত হয়ে গেছে, তুমি একা যাবে না, আমি ছেড়ে দেবো তোমায়। বাইরে ওয়েট করো। ভাই তুই শুধু মজা করার জন্য এইসব করছিস? দেখ, ও একটা বাচ্চা মেয়ে, নতুন বয়ফ্রেন্ড বানাবে, সবকিছু ভুলে যাবে। তুই কেন এই বিষয়টা নিয়ে এত চিন্তা করছিস? ও ভুলে যাবে, ওর বাবা ভুলবে না। তুই না শুধু শুধু টেনশন করছিস, আর আমাকেও দিচ্ছিস। দিস না ভাই, যা ছেড়ে আয় ওকে। এইসব চলছিল স্যার, এবার আমি আপনাকে আর কি কি বলবো। দেখুন স্যার, আমি সুধাকে ওর কলোনির সামনে সেদিনকে রাতে নামিয়ে দিই। স্যার ওর বাবা এত বড় সাইকো, এত বড় ঝামেলায় কেন পড়বো আমি? আপনি আপনি নিজেই ভেবে দেখুন স্যার। রিকি ধরা পড়ার পরে পুলিশের জিজ্ঞাসাবাদের পরে একটা নতুন অ্যাঙ্গেল থেকে কেসটাকে দেখার সুযোগ পেল তারা। তাহলে রিকি আর বিকাশ কি সত্যি সুধাকে হত্যা করেনি? তাহলে কি এই মামলা অনার কিলিং এর বিষয় হতে পারে? একজন বাবা কি তার মেয়েকে কোনো রকমভাবে হত্যা করতে পারে? আজকালকার জগতে যে সকল ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এটা কোনো বড় বিষয় নয় যে একজন পিতা তার মেয়েকে হত্যা করতে পারে। কারণ মানুষ যখন তার জ্ঞান হারিয়ে ফেলে তখন তারা ভালো মন্দের বিচার করতেই ভুলে যায়, এমন কিছু করে বসে যার ফলে তাকে সারা জীবন ধরে অনুশোচনা করতে হয়। স্যার, এই দেখুন, সুধার বাড়ির পাশে সিসিটিভি ফুটেজ। এতে তো অন্য কিছু দেখা যাচ্ছে। কই দেখাও।
কেসটা তো একদম অন্য মোড় নিয়ে নিল। তুলে নিয়ে এসো রমাকে। স্যার, তাহলে কি একজন মা তার মেয়েকে হত্যা করতে পারে? সিসিটিভি ফুটেজে দেখা গেছে রমা একটা বস্তা নিয়ে গাড়িতে উঠছে, কিন্তু এটা কি করে সম্ভব? একজন মা এইভাবে তার মেয়েকে কি করে নির্মমভাবে হত্যা করতে পারে? সেই মায়ের একবারও হাত কেঁপে ওঠেনি? আর এই বিষয়ে সুকেশ কি কিছুই জানতে পারেনি? কেন মেরেছ সুধাকে বলো? এটা আপনি কি বলছেন? আমি কেন নিজের মেয়েকে খুন করব? আর যে রাত থেকে ওকে পাওয়া যাচ্ছে না, আমি বাড়িতে ছিলামই না। আমি আমার বন্ধুদের সঙ্গে ট্রিপে গিয়েছিলাম। আমি বাড়িতে ফিরে আসার পরেই জানতে পারি যে সুধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি বাইরে ছিলেন আর সেই সুযোগ নিয়েই আপনার স্ত্রী সুধাকে মেরে ফেলেছে। কেন? কি? রমা, তুমি চুপ করে আছো কেন? রমা বলো, রমা বলো, এটা তুমি করেছো? বলো রমা, বলো। হ্যাঁ, আমি মেরেছি সুধাকে। আমি হাজারবার বারণ করা সত্ত্বেও ও ওই ছেলেটার সঙ্গেই মিশছিল। ওই ছেলেটা আমার মেয়ের জীবন শেষ করে দিচ্ছিল, কিন্তু আমার মেয়ে ওর প্রেমে পাগল ছিল। ও তো জানতোই না কোনটা ঠিক কোনটা ভুল। বাই। বাই। দাঁড়া, কি হয়েছে মা? আমি তোকে বারণ করেছিলাম না এই রাস্তার ছেলেটার সঙ্গে দেখা করবি না? আরে মা, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসার বয়স এটা নয়। যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। বুদ্ধি আছে আমার, তুমি আমায় বেশি শিখিও না। বুঝিস তুই? সবকিছু বুঝিস? কি করে এসেছিস বল? কি করে এসেছিস আরে তুই? শুয়ে এসেছি ওর সঙ্গে। প্রবলেমটা কি তোমার? আমার জীবন আমি যেভাবে ইচ্ছে বাঁচবো। ফষ্টি নষ্টি করেছিস তুই? হ্যাঁ, ওর সাথে ফষ্টি নষ্টি করেছিস তুই? হ্যাঁ, এত বড় কথা তোকে আমি। আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি। না চাইতেও আমি আমার মেয়েকে মেরে ফেলেছি। আমি দেখতে পারছিলাম না যে ওর নিজের জীবনটা এইভাবে শেষ করে ফেলছে। তাই আইন নিজের হাতে নিয়ে নিলেন? আপনি তো ওর কাউন্সেলিংও করাতে পারতেন। অপরাধ যে ভাবনা থেকেই করা হোক না কেন, তা অপরাধী হয়। এবার পচো জেলের মধ্যে। রমা কি ঠিক কাজ করেছে? একদমই না। মানছি যে মেয়ে ভুল করছিল, কিন্তু তার মানে এই নয় যে মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে কারোর জীবনটাই শেষ করে ফেলবে। রমা সুধাকে মেরে বিকাশকে ফাঁসানোর চেষ্টা করছিল। এখন রমা জেলে, আর বিকাশও তার ভুলের শাস্তি পাচ্ছে। নাবালক ছেলে অথবা মেয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা একটা অপরাধ। আমি রানী চ্যাটার্জি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন আর দেখতে থাকুন ক্রাইম চক্র। জয় হিন্দ। স্যার, এই নিন আপনার লেবু জল। থ্যাংক ইউ। আরে এক সেকেন্ড। স্যার কি করছেন? প্লিজ আমার হাত ছেড়ে দিন। আরে এত লজ্জা পাচ্ছ কেন তুমি? নতুন কাজে এসেছো নাকি? এটুকুও জানো না যে বসকে ইমপ্রেস কিভাবে করতে হয়? স্যার, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার কাজই আপনাকে হেল্প করা, আর আপনি চাইলেন তাই লেবু জল বানিয়ে দিলাম। বানিয়ে যখন দিয়েছো তাহলে নিজের হাতে খাইয়েও দাও।
কি হয়েছে তোমার? ভাবছিলাম কিছু। কি ভাবছো তুমি? এটাই যে তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? তোমাকে আমি কি করে ছেড়ে যেতে পারি? আমি তো সারা জীবন তোমার কাছে থাকতে চাই। সারাক্ষণ তোমার মাথায় শুধু একটা জিনিসই ঘোরে। আরে না না, এমনটা একদমই নয়। তা নয় তো কি? ঠিক আছে, তো আমি ছোবও না। খুশি? আরে রাগ করলে নাকি? না তো। মনে তো হচ্ছে। কি দেখে? এটা দেখে। একটু ভালোবাসো না? রাহুল আর অনুষ্কা একে অপরকে খুব ভালোবাসতো। আমাদের সমাজে ভালোবাসা কোনো পাপ নয়। স্বয়ং ভগবান এই পৃথিবী খুব ভালোবেসে বানিয়েছেন। কিন্তু অনেক সময় আমরা ভালোবেসে সুখে থাকলে সেটা লোকেদের পছন্দ হয় না, আর কেউ না কেউ এসে এই হাসি খুশি জীবনটাকে তছনছ করে দিয়ে যায়, যার ফলে এক অপরাধের সৃষ্টি হয়। আসুন দেখি যে আজকের গল্পে এমন কি হয় যা অপরাধকে আমন্ত্রণ জানায়। তুমি? হ্যাঁ আমি। শেষ অবধি তো বুঝতেই পারছিস। কতদিন পালাবি আমার থেকে? হুম? আমি পালাচ্ছিলাম না, আমি তো শুধু এই মেয়েদের গন্ধ। কোথায় তোর হাজবেন্ড? ও আচ্ছা, তার মানে এখানে নেই। ওর অভাবটা আমি দূর করে ছাড়ো, দিচ্ছি। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। না, এই ভুলটা করিস না। হুম? না হলে আমাকে সেটা করতে হবে যেটা আমি করতে চাই না। ভালোবেসে বলছি, মেনে নে। না হলে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ। অনুষ্কা, দাঁড়াও। কোথায় ছিলে তুমি? আরে কাজে বাইরে গেছিলাম, ট্রেন মিস হয়ে গেছিল, তাড়াহুড়ো করে পরের ট্রেনটা ধরে চলে এসেছি। কি হয়েছে, তুমি এত টেনশনে কেন? ওই ও না আমাকে খুঁজে বের করেছে। কে? সেই বীরেন্দ্র আজ বাড়িতে ঢুকে পড়েছিল। ও ও কিছু করেছে নাকি? এই ভুলটা করিস না। হুম? না হলে আমাকে সেটা করতে হবে যেটা আমি করতে চাই না। ভালোবেসে বলছি, মেনে নে। না হলে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? ওকে তো একদিন এর একটা ব্যবস্থা করতে হবে। ওকে আমি শিক্ষা দেব। এবার সময় এসে গেছে ওকে শিক্ষা দেওয়ার। প্লিজ কিছু করো, আমার কিন্তু খুব ভয় করছে। তুমি ভয় পেও না, সবকিছু আমার উপর ছেড়ে দাও, ঠিক আছে? কি পরিচয় এই বীরেন্দ্রর? আর ওর সঙ্গে অনুষ্কার কি সম্পর্ক ছিল? বীরেন্দ্র অনুষ্কাকে হুমকি দিচ্ছিল কেন? বীরেন্দ্র কি অনুষ্কাকে শারীরিকভাবে শোষণ করতে চাইছিল, ওকে পেতে চাইছিল, নাকি অন্য কোনো ব্যাপার? আর রাহুলের মনেই বা কি চলছিল?
কি করতে চাইছিল রাহুল? অনুষ্কাকে ও বীরেন্দ্রর হাত থেকে কি করে বাঁচাবে? আমাদের জন্য কি আরেকটা অপরাধের কাহিনী অপেক্ষা করছে? আসুন দেখা যাক। স্যার, এই নিন আপনার লেবু জল। থ্যাংক ইউ। আরে এক সেকেন্ড, স্যার কি করছেন? প্লিজ আমার হাত ছেড়ে দিন। আরে এত লজ্জা পাচ্ছ কেন তুমি? নতুন কাজে এসেছো নাকি? এটুকুও জানো না যে বসকে ইমপ্রেস কিভাবে করতে হয়? স্যার, আমি আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার কাজই আপনাকে হেল্প করা। আর আপনি চাইলেন তাই লেবু জল বানিয়ে দিলাম। বানিয়ে যখন দিয়েছো তাহলে নিজের হাতে খাইয়েও দাও। আবার দেখো আমি তোমাকে কিভাবে রানি করে রাখি। এসে বসো, বসো। কোথায় বসবো? এখানে তো একটাই চেয়ার। আরে এখানে বসো। আসলে কি জানো তো, শরীরটা অনেকটা গরম হয়ে গেছে। এটা খেয়ে দেখা যাক। না, তাও ঠান্ডা হলো না। আসলে কি জানো তো, আমার জমি কেনা বেচার ব্যবসা আছে। আর যখন কোনো জমি আমার বেশি পছন্দ হয়ে যায় না, তখন আমি সেটা কবজা করে নিই। চলো ভেতরে চলো। প্লিজ স্যার, প্লিজ, আমি কমফোর্টেবল নই। চলো। স্যার, বলুন স্যার। এক মিনিট। এই সুমিত্রা পালের কেসটার ব্যাপারে এখনো আমরা কিছু জানি না। এই রিলেটেড সমস্ত ফাইলস আমার টেবিলে চাই। স্যার, ওটা আমি আপনাকে এনে দিচ্ছি। স্যার, হসপিটাল থেকে ফোন এসেছিল 30 কিলোমিটার দূরে বিলায়েত নগরে অজ্ঞাত পরিচয়ের মৃতদেহ পাওয়া গেছে। কি? ওই লাশের ছবিগুলো পুলিশ স্টেশনে সার্কুলেট করো। সেটা পসিবল নয় স্যার। কেন? কি বলতে চাইছো তুমি? স্যার, আসলে ডেড বডিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। শুধু ওনার পকেট থেকে একটা ব্যাংকের রিসিপ্ট পেয়েছি। মানে তাকে এমন নির্দয়ভাবে মারা হয়েছে যে বডি শনাক্ত করতে অসুবিধা হচ্ছে? স্যার, ডক্টররা বলছেন যে এই বডিটা প্রায় 1.5 বছরের পুরনো। এক কাজ করো, বডিটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর খবর না ওই বডি কার। স্যার, ওই জমিটা কার? স্যার সেটার ব্যাপারে এখনো জানতে পারিনি, জেনে যাব। ওখান থেকে একজন যাওয়ার সময় গন্ধ পেয়েছিল। তারপরে কুকুরে মাটি খোঁড়ার পরে ওখান থেকে বডি পাওয়া যায়। তারপরে পুলিশকে সে ইনফর্ম করে। এই ব্যাংকের স্লিপ থেকে খোঁজ নেওয়া বডিটা কার? স্যার, কার ছিল ওই লাশ? হঠাৎই এই গল্প একটা নতুন মোড় নিল যখন এক অপরিচিত ডেড বডি পুলিশের হাতে আসে। এই ডেড বডির সঙ্গে এখনো পর্যন্ত হওয়া গল্পের কোনো যোগসূত্র আছে, নাকি এটা একটা নতুন মামলা যেটা পুলিশের সামনে এসেছে? রাহুল আবার বীরেন্দ্রকে হত্যা করেনি তো? এই ডেড বডি কি বীরেন্দ্রর ছিল? এমন অনেক প্রশ্ন যেটা আমার মনে আসছে, হয়তো আপনাদেরও মনে আসছে। এইসব ঘটছেটা কি? আসুন এরপর দেখা যাক।
পাচ্ছি না কেন? খুব চিন্তা হচ্ছে আমার। চলে এসেছো? স্যার, এটা আপনি কি করছেন স্যার? রোজ রোজ এসব আমার ভালো লাগে না। টাকাটা তো দিচ্ছি নাকি? কিন্তু স্যার, এসব আমার পছন্দ নয়। যখন তোর বয়ফ্রেন্ড তোর সঙ্গে করতো তখন তোর খারাপ লাগতো না? ভুলে গেলি তুই তখন কিভাবে আমার হাতে পায়ে ধরে বলেছিলি যে ওর থেকে আমাকে ছাড়িয়ে আনো? সেদিনও হাতে পায়ে ধরছিলি আর আজকেও হাতে পায়ে ধরছিস যে আমার ব্যথা করছে, আমাকে ছেড়ে দে। এটা শুনে আমার খুব আনন্দ হয়। স্যার, আমাকে কষ্ট দিয়ে কি পান আপনি? অনুভব পুরুষ হবার। আমি সমস্ত মেয়েকে এরকম ছটফট করতে দেখতে চাই। শান্তি পায় আমার আত্মা। আপনার নরকেও ঠাঁই হবে না। কিন্তু এখন তো স্বর্গের আনন্দ নেই। কেমন মানুষ এই বীরেন্দ্র? এরকম রাক্ষসদের কি আমাদের সমাজে বেঁচে থাকার অধিকার আছে? টাকার অহংকার আর নেশায় বোধ হয়ে এক মেয়ের সম্মান শোষণ করা এক জোঁক। এই কেমন সমাজ নির্মাণ করছি আমরা? একে কি বলে পুরুষত্ব? এইরকম পুরুষত্বকে আমি ওদের পুরুষত্বহীনতা মনে করি, যে চুপচাপ অত্যাচার সহ্য করে যায়। ওই ফার্মে পাওয়া ডেড বডি সিদ্ধির বয়ফ্রেন্ডের ছিল না তো? বীরেন্দ্রর কি হাত ছিল এই হত্যার পেছনে? স্যার, অনেক কষ্টে বডিকে শনাক্ত করা গেছে। এই ডেড বডিটা জয় শর্মার। জয় শর্মা? তার ব্যাপারে আর কোনো তথ্য আছে? ব্যাংক স্লিপ দেখে আমরা পুরনো রেকর্ড বের করেছি। তখনই আমরা জানতে পেরেছি বীরেন্দ্র বলে একজনের অ্যাকাউন্টে জয় শর্মা 50,000 টাকা জমা করেছিলেন। আরও একটা কথা স্যার, যে ফার্ম হাউসে বডিটা পাওয়া যায় সেটা নিয়ে কোর্টে কেস চলছে। কেস চলছে মানে? কাদের কাদের মধ্যে? স্যার, গ্রামে গিয়ে খোঁজ নেওয়ার পরে বীরেন্দ্রর নাম জানা যায়, আর দ্বিতীয় পার্টিকে আমরা খুঁজে বেড়াচ্ছি। কিন্তু এই সব কিছুতে এত সময় লাগছে কেন? স্যার, এই কেসটা এতটাই জটিল না, আমাদের কাছে কোনো জিনিসেরই কিছু প্রমাণ নেই। এই বীরেন্দ্রের ব্যাপারে আর কিছু জানলেন? স্যার, এই বীরেন্দ্র রিয়েল এস্টেটের কাজ করত, আর ও জমি দখলেরও কাজ করত স্যার। মানে খুনটা জমির কারণেই হয়েছে। বীরেন্দ্রকে তুলে আনো। ঠিক আছে স্যার। মাটির তলা থেকে পুলিশ পায় একটা ডেড বডি, যেটা ছিল জনৈক জয় শর্মার। পুলিশ এদিক ওদিক খুঁজে যেভাবেই হোক অন্তত ডেড বডির পরিচয় তো পেল, কিন্তু হত্যার কারণ আর খুনি এই দুটো খুঁজে বের করা এখনো বাকি ছিল। বীরেন্দ্রর জমিতে, ডিস্ট্রিবিউটেড ল্যান্ডে একটা ডেড বডি পাওয়া, এটা কি সেই দিকে নির্দেশ করছে না যে হয়তো এই ডেড বডি এমন একজন কারোর যার সঙ্গে বীরেন্দ্রর শত্রুতা ছিল, আর বীরেন্দ্রই তাকে মেরে পুঁতে দিয়েছে ওখানে? আসুন দেখা যাক।
আরে আরে আরে, তুমি এমন করে দেখলে যেন তুমি কোনো ভূত দেখেছো। এরকম চোরের মতো কেন আসো? আরে আমি তো তোমাকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, বুঝেছো? এটা বলো, এতদিন ধরে কোথায় ছিলে তুমি? না তোমাকে ফোনে পাচ্ছিলাম, না তুমি কল ব্যাক করেছো। সত্যি করে বলো, আমাকে ঠকাচ্ছ না তো তুমি? দেখো, ভালো হবে না কিন্তু। আমি না তোমাকে মেরে ফেলবো বলে দিলাম। এমনিতে তোমার রূপ তো আমাকে আগেই মেরে ফেলেছে, এবার তুমিও আমাকে মারবে? আরে আমি আউট অফ স্টেশনে ছিলাম, ওখানে নেটওয়ার্ক ছিল না। ছাড়ো, তোমার সঙ্গে কথাই বলতে চাই না আমি। এখন তো তুমি আমার নেটওয়ার্কের রিচে আছো, এখন কেন শাস্তি দিচ্ছ? তারপর বীরেন্দ্রবাবু, কি খবর? আজকাল অনেক জমি কবজা করছেন দেখছি। হে ইন্সপেক্টর, তুই জানিস না আমার আসল পরিচয়। একটা ফোন করব, তোর ইউনিফর্ম খুলে বাড়ি যেতে হবে, আর সেলুট করতে করতে বাড়ি যাবি, বুঝলি? মনে হচ্ছে স্যার ও নেশা করে আছে, গন্ধ আসছে। মদের নেশা নয়, ওর টাকার নেশা হয়েছে। যে পোকাগুলো অন্যায় ডুবে থাকে, সেই পোকাগুলো থেকে যে গন্ধ বেরোয়, ওর মুখ থেকে সেই গন্ধ বেরোচ্ছে। আমার তো মনে হচ্ছে ওকে ফেস কন্ট্রোল করতে হবে। শুরু করে দিন। ফোন করবি? কর ফোন। তুই কি বলছিলি আমাদের? উর্দি খোলাবি? না স্যার, আমি 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 নে। আমি আমি তো আসলে আমি বলছি স্যার, আমি সরি। এখনো তো আমরা শুরুই করিনি, তার আগে ওর এই অবস্থা। আর যদি কোনোদিন পুলিশের সাথে অসভ্যতা করিস না, তাহলে এত মারবো যে সারা জীবন মনে রাখবি যে কোনো পুলিশ তোকে মেরেছিল। বিলায়তনগরে তোর যে জমি আছে সেখানে একটা ডেড বডি পাওয়া গেছে। স্যার কি লাশ স্যার? আমি আমি এ ব্যাপারে কিছুই জানি না, আমার কোনো আইডিয়া নেই স্যার। কি বলছেন স্যার আপনারা? জয় শর্মার লাশ। কে জয় শর্মা স্যার? আমি তো এরকম নামের কোনো মানুষকে চিনি না, আমি তো জানি না। কে জয় শর্মা? যে তোর অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়েছিল সেই জয় শর্মা। হ্যাঁ স্যার, জানি স্যার। আই মিন চিনতাম স্যার, কিন্তু ওটা অনেকদিন আগে হয়েছে স্যার, আমার ভালো করে মনে ছিল না। আই এম সরি। তো ওরা জয় শর্মার মধ্যে জমি নিয়ে বিবাদ হয়েছিল তো? ওর ওয়াইফের সঙ্গে। জমিটা আসলে ওর ওয়াইফের নামে ছিল, তো সে তার সঙ্গে ঝামেলা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি 50,000 টাকা নিয়েছিলাম, আর ওকে প্রমিস করেছিলাম যে জমির উপর থেকে মালিকানা সরিয়ে নেব। স্যার অনেকদিন হলো, আমি জানি না যে উনি কোথায় আছেন। তুই ওকে মেরে মাটিতে পুঁতে দিয়েছিস, আর এখন বলছিস জয় কোথায় তুই জানিস না? স্যার আমি ওকে কেন মারবো? হ্যাঁ, আমার ওর সঙ্গে জমি নিয়ে বিবাদ ছিল, কিন্তু আমি ওর জমিটা কবজা করতে চাইছিলাম। যাদব, ওর কল ডিটেলস বার করো, আর ততক্ষণ মারো যতক্ষণ না সত্যি বলে। স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার জয় শর্মা নামের ব্যক্তি, যার ডেড বডি 1.5 বছর পরে পাওয়া গেল। বীরেন্দ্রর সঙ্গে জয় শর্মার জমি নিয়ে কথা কাটাকাটি চলছিল, মানে জয় শর্মার স্ত্রীর নামে যে জমি ছিল সেটা নিয়ে বিবাদ চলছিল। বীরেন্দ্র 50,000 টাকা নিয়ে জমি ছেড়ে দেওয়ার কথা দেয়, কিন্তু জমি এখনো অমীমাংসিতই রয়েছে। আর সেই জমি থেকেই জয়ের ডেড বডি পাওয়া আমাদের সংকেত দিচ্ছে যে খুনি নিশ্চয়ই বীরেন্দ্রই। কিন্তু কে ছিল জয়ের স্ত্রী? যখন পুলিশ বীরেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করে, তখন সে জানায় যে জয় শর্মা স্ত্রীর নাম হল অনুষ্কা। আর পুলিশ যখন বীরেন্দ্রর কাছ থেকে জয়ের অনুষ্কার ফোন নাম্বার নিয়ে কল রেকর্ডস চেক করে, তখন পুলিশ এমন এক তথ্য পায় যেটা অনুষ্কাকে খুনি সাব্যস্ত করে। তখন পুলিশ আর দেরি না করে অনুষ্কা আর রাহুলকে হাতে নাতে ধরতে তৎপর হয়ে ওঠে। আমাদের সমাজে কেমন অবস্থা বুঝতে পারি না, ভালোবাসায় মানুষ এত বড় অপরাধ কি করে করতে পারে? জয়ের সঙ্গে বিয়ের পরেও অনুষ্কা রাহুলের সঙ্গে সম্পর্ক রেখে চলে, তার ফল দেখুন। কি ব্যাপার, আজকে খুব রোমান্টিক মুডে? তুমি আমার জন্য এত করেছো, আর আমি তোমার জন্য একটু রোমান্টিক হতে পারি না? আমি চাই আমি তোমার সঙ্গে সব সময় চিপকে থাকি, আর তোমার থেকে কোনোদিন দূরে না যাই। দূরে তো যেতেই হবে।
আপনারা? নিয়ে চলো এদের। আমাদের কাছে প্রমাণ আছে যে তোমরা দুজনে মিলে জয়কে খুন করেছো। দেখো, সবকিছু সত্যি সত্যি বলো। বলো। ওই আমি আর রাহুল একে অপরকে ভীষণ ভালোবাসি, কিন্তু জয় একদিন আমাদের হাতে নাতে ধরে ফেলে। অনুষ্কা, জয়, আমার পেছনে আমার বউয়ের সাথে নোংরা খেলা খেলছিস? জয় দাঁড়া, আজ তোকে মেরেই ফেলবো আমি। জয়, জয়, আরে তুই যা ভাবছিস সেরকম কিছুই নয়। সব জয় দাঁড়া। জয় আমাদের আলাদা করতে চেয়েছিল, কিন্তু আমি আর অনুষ্কা একসঙ্গে থাকতে চেয়েছি। সেই জন্য আমরা দুজনে মিলে একটা প্ল্যান করি। যে জমিটা অনুষ্কার নামে হওয়ার কথা ছিল সেটা জয়কে বলে বীরেন্দ্রকে বিক্রি করতে বলি। অনুষ্কাও জয়কে কনভিন্স করিয়ে নিয়েছিল যে যখনই জমিটা ওর নামে হয়ে যাবে ওরা দুজন এখান থেকে অনেক দূরে চলে যাবে। কিন্তু যখনই জয় বীরেন্দ্রকে টাকা দেয়, আমার আর অনুষ্কার এটা মনে হয় যে আমরা দুজনে টাকাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে যাব। শুধু জয় আমাদের রাস্তার কাঁটা ছিল। সেই কারণে আমি ওর গলা টিপে ওকে মেরে ফেলি। আর যখন বীরেন্দ্র জমির ম্যাটারটা সলভ করতে অস্বীকার করলো, তখন আমরা ওই জমিতেই জয়কে পুঁতে দিই, যাতে কখনো লাশ পাওয়া গেলে যেন বীরেন্দ্রই ফাঁসে আর আমরা আমাদের মতো জীবন কাটাতে থাকি। অন্যায় যত লুকিয়ে রাখুন নাই কেন, আইন থেকে বাইরে বের করে আনবেই। এখন তোমরা দুজনেই জেলের মধ্যেই নিজের পাপের ফল ভোগ করো। রাহুল আর অনুষ্কা একে অপরের সঙ্গে জীবন কাটানোর জন্য বেচারা জয়কে মেরে ফেলল। এ কেমন ভালোবাসা? ভালোবাসায় মানুষ এত অন্ধ কি করে হয়ে যায় যে কাউকে হত্যা করে দেয়? এটাই কি ভালোবাসা? এমন ভালোবাসাকে আমাদের সমাজে স্থান দেওয়া উচিত নয়। একটা ফুল প্রুফ প্ল্যান করে রাহুল আর অনুষ্কা জয়কে হত্যা করে তার মিসিং কমপ্লেন পুলিশের কাছে না করে বীরেন্দ্রকে ফাঁসানোর ষড়যন্ত্র করে ফেলে। কিন্তু এটা ভাবল না যে অপরাধীকে ধরতে পুলিশের দেরি হতে পারে, কিন্তু অপরাধী পুলিশের হাত থেকে পার পাবে না। আমি রানী চ্যাটার্জি নিচ্ছি আপনাদের থেকে বিদায়। আবার দেখা হবে ক্রাইম চক্রের নতুন এপিসোডে নতুন কাহিনী নিয়ে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর ক্রাইম চক্র দেখতে থাকুন। জয় হিন্দ।